আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আমরা জানি আমাদের সমাজে কিন্তু সম্পদ সীমিত, কিন্তু আমাদের প্রচুর সম্পদ উৎপাদন করার প্রয়োজন হয়। এখন এই সীমিত সম্পদ দিয়ে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, তার পাশাপাশি একটা দ্রব্য উৎপাদন করলে আমার কোন দ্রব্য কতটুকু ছেড়ে দিতে হচ্ছে, এই সবগুলো হিসাব নিকাশ কিন্তু অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান এই অধ্যায়টি থেকে আজকে আমরা শিখব উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথমেই জানবো উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সম্পর্কে। আপনারা যদি পূর্বের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে অলরেডি কিছু কিছু বিষয় আপনারা জেনে গেছেন। তারপরও আজকে আমরা একেবারে বিস্তারিতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই রেখাটা সম্পর্কে জানব। তো আমরা জানি যে সমাজে বিভিন্ন ধরনের পণ্য সেবার প্রয়োজন হয়। যেহেতু আমাদের সম্পদ সীমিত, তাই আমাদের নির্ধারণ করতে হয় যে আমরা কোন দ্রব্য কতটুকু উৎপাদন করব। আবার একটা দ্রব্য যদি আমরা বেশি পরিমাণ উৎপাদন করতে চাই তাহলে আমাদের অবশ্যই অন্য দ্রব্যগুলোর উৎপাদন কমাতে হবে। তো এইভাবে নির্দিষ্ট পরিমাণ উপাদান নিয়োগ করেও দুটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ উৎপাদন পাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে হচ্ছে আমরা নির্দিষ্ট পরিমাণ সম্পদ নিয়োগ করছি, আমার যে পরিমাণ সীমিত সম্পদ আছে সেটাই নিয়োগ করছি, সেটার মাধ্যমে আমরা বিভিন্ন দ্রব্য বিভিন্ন বিভিন্ন পরিমাণে উৎপাদন করতে পারি বা বিভিন্ন দ্রব্য উৎপাদনের বিভিন্ন কম্বিনেশন তৈরি করতে পারি। যে কম্বিনেশনটা আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য বেশি কার্যকর, সেটাই অবশ্যই আমরা বেছে নিব। এইভাবে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণগুলো রেখায় উপস্থাপন করলে সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা কি? উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে এবং নির্দিষ্ট পরিমাণ উপকরণ বা সম্পদ নিয়োগের মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সম্ভাবনা যে রেখার বিভিন্ন বিন্দুতে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখন এই সংজ্ঞাটা কিছুটা কনফিউজিং মনে হলেও আমরা যদি উদাহরণটা দেখে নিই এবং একবার উৎপাদন সম্ভাবনাটার এবং একবার পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখাটা দেখে নেই তাহলেই বুঝতে পারবো যে এই সংজ্ঞাটাতে আসলে কি বোঝানো হয়েছে। আপাতত এই সংজ্ঞাটা আপনারা একটুখানি মনে রাখুন। তো আমরা দেখি এখানে একটা ছক রয়েছে। এই ছকে আমরা দেখি যে উপকরণ নিয়োগের পরিমাণ হচ্ছে সব ক্ষেত্রেই একই। তো আমরা যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে যাচ্ছি, কাজেই আমাদের অবশ্যই দেখতে হবে যে এইখানে সম্পদ নিয়োগের পরিমাণ বা উপকরণ নিয়োগের পরিমাণ হচ্ছে একই। তার মানে আমরা এখানে ৫,০০০ টাকার সমপরিমাণ উপকরণ সব জায়গায় নিয়োগ করছি। আচ্ছা, সেটার মাধ্যমে আমরা দুইটা দ্রব্য উৎপাদনের বিভিন্ন সম্ভাবনা দেখাবো। একটা হচ্ছে ধান, অপরটি হচ্ছে পাট। তার মানে ৫,০০০ টাকা ব্যবহার করে আমরা ধান কি পরিমাণ উৎপাদন করতে পারি এবং পাট কি পরিমাণ উৎপাদন করতে পারি। তো আমরা যদি ৫,০০০ টাকা দিয়ে ১২ মণ ধান উৎপাদন করি তাহলে আমার যে অবশিষ্ট টাকাটা থাকে সেটা দিয়ে আমরা কোনো পাটই উৎপাদন করতে পারছি না। অর্থাৎ আমার ধান ১২ মণ উৎপাদন করতে গেলে ৫,০০০ টাকাটা পুরোটাই খরচ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা কম্বিনেশন যে আমি ৫,০০০ টাকা দিয়ে ১২ মণ ধান উৎপাদন করছি, ০ মণ পাট উৎপাদন করছি। তো এই সম্ভাবনা বিন্দুটা হচ্ছে এ বিন্দু। আচ্ছা, এরপরে আমরা বি বিন্দুতে গিয়ে কি দেখি? ৫,০০০ টাকা দিয়ে আমরা যদি ১০ মণ ধান উৎপাদন করি তাহলে আমার বাকি যে টাকাটা থাকে সেটা দিয়ে ৫ মণ পাট উৎপাদন করা যায়। তাহলে এটা আরেকটা কম্বিনেশন, ১০ মণ ধান এবং ৫ মণ পাট, সেটা বি বিন্দুতে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে ওই একই পরিমাণ টাকা দিয়ে আমরা ৫ মণ ধান এবং ১০ মণ পাট উৎপাদন করতে পারছি। তো এটা হচ্ছে আরো একটা কম্বিনেশন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ৫ মণ ধান উৎপাদন করি তাহলে ৫,০০০ টাকার আর যে অবশিষ্ট অর্থটা থাকে সেটা দিয়ে আমরা ১০ মণ পাট উৎপাদন করতে পারছি, সেটা আমরা সি বিন্দুতে দেখাবো। আর সব শেষে আমরা যদি ওই ৫,০০০ টাকার সবগুলো দিয়েই শুধুমাত্র পাট উৎপাদন করি, ধান উৎপাদন না করি, তাহলে কি হবে? ১২ মণ পাট উৎপাদন হবে এবং ০ মণ ধান উৎপাদন করা যাবে, এবং সেটা আমরা হচ্ছে ডি বিন্দুতে দেখাবো। এবার এটাকে যদি আমরা রেখার মাধ্যমে দেখাই, দেখুন আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি পাট উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দেখাচ্ছি হচ্ছে ধান উৎপাদনের পরিমাণ। ভালো কথা। এরপরে আমাদের এ বি সি ডি এটাই হচ্ছে পিপিসি
প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনার রেখা। এই ক্ষেত্রে আমরা ওই যে 4টা কম্বিনেশন দেখাচ্ছি এ বি সি ডি 4টা বিন্দুতে, দেখুন এ বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ধান উৎপাদন হচ্ছে 12 মণ, এই যে এই পুরো অংশটা, কিন্তু পাট উৎপাদন হচ্ছে 0 মণ, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুটা আসলে লম্ব অক্ষের উপরেই অবস্থান করছে, যেহেতু পাট উৎপাদনের পরিমাণ 0। আচ্ছা, এরপরে আমরা বি বিন্দুতে দেখি এই বিন্দুটি, এখানে আমরা দেখি যে আমার ধান উৎপাদনের পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হয়েছে। কেন? কারণ আমরা পাট উৎপাদনের পরিমাণটা 0 থেকে 5 মণ পর্যন্ত বৃদ্ধি করেছি। তার মানে কি হচ্ছে যে আমরা পরবর্তী কম্বিনেশনে দেখতে পাচ্ছি যে ধান উৎপাদনের পরিমাণ কিছুটা কমে গেছে এবং পাট উৎপাদনের পরিমাণটা বেড়ে গেছে। যদি দেখা যায় যে আমার অল্প পরিমাণ পাট উৎপাদন করার প্রয়োজন হচ্ছে, বেশি পরিমাণ ধান উৎপাদন করার প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা এই বি বিন্দু বা এর আশেপাশের বিন্দুগুলোতে কিন্তু উৎপাদন করতে পারি। আর যদি দেখা যায় যে আমার কোনো পাটেরই প্রয়োজন নাই, বরং আমার যে পরিমাণ সম্পদ আছে সেটা দিয়ে আমি যত পরিমাণ ধান উৎপাদন করতে পারি তাহলে আমার জন্য ভালো হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে এই বিন্দুতে উৎপাদন করতে পারি। আচ্ছা, এরপরে যদি দেখা যায় যে না, আসলে আমার পাটের পরিমাণটাই বেশি প্রয়োজন দেশে, আমার যে পরিমাণ সম্পদ আছে সেটার বড় একটা অংশ আমি পাট উৎপাদনের ক্ষেত্রে ব্যয় করব, আর তার বাকি ছোট একটা অংশ আমরা হয়তো ধান উৎপাদন করতে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সি বিন্দু বা এর আশেপাশে উৎপাদন করতে পারি। কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধান উৎপাদনের পরিমাণটা হচ্ছে কম, দেখুন এই পরিমাণ 5 মণ, কিন্তু পাট উৎপাদনের পরিমাণটা অনেক বেশি, সেটা হচ্ছে 10 মণ। এবং আমরা সব ক্ষেত্রে কিন্তু সমান পরিমাণ উপকরণের নিয়োগ দেখতে পাচ্ছি। আমার যে পরিমাণ সম্পদ আছে বা আমরা যদি শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করি তাহলে ওই একই কৌশল ব্যবহার করতে পারছি, অর্থাৎ আমার কিন্তু সম্পদ নিয়োগের পরিমাণ বাড়ানোর কোনো সুযোগ নাই। আমরা যেই পরিমাণ, আমার যে 5,000 টাকা আছে সেটার বাইরে যাওয়ার সুযোগ নেই, কাজেই আমাকে এই রেখার উপরেই থাকতে হচ্ছে। এরপরে আমরা যদি দেখি যে না, আমার আসলে ধানের এখন প্রয়োজন নেই, আমি যেই পরিমাণ সম্পদ আছে সেটা দিয়ে শুধুমাত্র পাট উৎপাদন করতে চাই, তাহলে আমরা ডি বিন্দুতে উৎপাদন করতে পারি। এই বিন্দুতে আমরা সমস্ত সম্পদ নিয়োগ করে দিচ্ছি পাট উৎপাদনের ক্ষেত্রে, ধান উৎপাদনের জন্য কোনো অর্থ অবশিষ্ট রাখছি না, কোনো সম্পদ অবশিষ্ট রাখছি না, যে কারণে দেখা যাচ্ছে যে আমার এই বিন্দুটা ভূমি অক্ষের উপরে রয়েছে এবং ধান উৎপাদনের পরিমাণ এখানে 0 মণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা সূচি থেকে উৎপাদন সম্ভাবনার রেখাটা আঁকতে পারি। আমাদের সূচিতে যদি এইরকম দেয়া থাকে উপকরণের একটা স্থির পরিমাণ, বা যদি উপকরণের পরিমাণ দেয়া নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, কারণ সবগুলো ক্ষেত্রেই আমার উপকরণের পরিমাণ সমান, সেটা 5,000 টাকাই হোক আর 10,000 টাকাই হোক। আর আমাকে যদি এরকম দুইটা দ্রব্য, ধান পাট হতে পারে, খাদ্যবস্ত্র হতে পারে, বা আরেকটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ যেটা হচ্ছে ব্রেড অ্যান্ড গানস, অর্থাৎ আমি আমার যে পরিমাণ সম্পদ আছে তার কতটুকু অংশ খাদ্য উৎপাদনে বা জনকল্যাণে ব্যবহার করব, আর কতটুকু অংশ আমি ব্যবহার করব আমার প্রতিরক্ষার জন্য, অস্ত্র শস্ত্র বা বিভিন্ন সরঞ্জামাদি উৎপাদনের ক্ষেত্রে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুই ধরনের যদি দ্রব্য আপনাদের কাছে দেয়া থাকে এবং তার বিভিন্ন সংমিশ্রণ দেয়া থাকে, তাহলে সহজেই সেখান থেকে আমরা একটা পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারি। দুইটা অক্ষে আমরা দুই ধরনের দ্রব্য দেখাবো এবং তার বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করে আমরা একটা পিপিসি আঁকবো, এবং এই রেখাটা কিন্তু এই দুই অক্ষকে গিয়ে সবসময় ছেদ করে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এইবারে আমরা চলে যাব যে উৎপাদন সম্ভাবনা রেখাটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে বিশ্লেষণ করতে পারি। প্রথমে আসে সর্বোচ্চ উৎপাদন মাত্রা নির্ধারণে, অর্থাৎ আমার যে পরিমাণ সম্পদ আছে, যে পরিমাণ উপকরণ আছে, সেটাকে যদি আমি পরিপূর্ণভাবে নিয়োগ করি তাহলে আমার কি পরিমাণ উৎপাদন করা তাহলে আমি কি পরিমাণ উৎপাদন করতে সক্ষম হব সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে আমাদের নির্দিষ্ট পরিমাণ যে সম্পদ, যে পরিমাণ উপকরণ আছে, সেটা নিয়োগ করে আমরা যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি সেটার বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে আমরা পিপিসিটা এঁকে থাকি। যেমন এইখানে সিডি যে রেখাটা আছে সেটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনার রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আমার উপকরণ নিয়োগের পরিমাণ সমান, এবং আমরা যদি চিন্তা করি যে এই উপকরণের বাইরে আমরা যেতে পারছি না, অর্থাৎ আমার দেশের অভ্যন্তরে প্রাকৃতিক সম্পদ, জনশক্তি বা বিভিন্ন উপকরণ সবকিছু মিলিয়ে আমার এই নির্দিষ্ট পরিমাণ সম্পদই আছে, তাহলে
আমরা যদি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু বা এই রেখাটার উপরে যত বিন্দুতেই উৎপাদন করি আমরা কিন্তু সম্পদের সম্পূর্ণ ব্যবহার করতে সক্ষম হব। অর্থাৎ আমার দেশে যেই পরিমাণ সম্পদ আছে সেই সবগুলো সম্পদ ব্যবহার করে আমরা এই পিপিসিটা তৈরি করতে পারি বা এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন কম্বিনেশন দেখাতে পারি। এরপরে আসে অর্জনযোগ্য বিন্দু নির্ধারণে। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ সম্পদ সীমিত। তো আমরা আগেই বলেছি যে আমার যেই পরিমাণ সম্পদ আছে অলরেডি সমাজে বা দেশে, সেটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা কোন কোন বিন্দুতে উৎপাদন করতে পারি? পিপিসির উপরে যেই বিন্দুগুলো আছে এ, বি, সি, ডি বা অন্য যেসব বিন্দু দিয়ে এই রেখাটা তৈরি হয়েছে, তার বাইরে যদি আমি এইচ বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে কি হবে? এইচ বিন্দুতে আমরা দেখি যে ওয়াই দ্রব্য এই পরিমাণ উৎপাদন করা হচ্ছে, এক্স দ্রব্য এই পরিমাণ উৎপাদন করা হচ্ছে। ধরি এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50। কাজেই এইচ বিন্দুতে আমি এক্স দ্রব্য উৎপাদন করছি 50 একক, ওয়াই দ্রব্য উৎপাদন করছি 50 একক। কিন্তু আমার বর্তমানে যেই পরিমাণ সম্পদ আছে সেটা দিয়ে আমি যদি ওয়াই দ্রব্য 50 একক উৎপাদন করতে চাই তাহলে দেখুন এটা পিপিসি কে এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমার যে অবশিষ্ট সম্পদ থাকে, অর্থাৎ আমি যদি আমার সীমিত সম্পদের একটা অংশ দিয়ে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে আমার যেই পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে সেটা দিয়ে হয়তো আমি 20 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারছি। তার বেশি কিন্তু আমি পারছি না, কারণ আমি পিপিসির বাইরে যেতে পারবো না আমার বর্তমানে দেশে যেই পরিমাণ সম্পদ আছে সেটা দিয়ে। একইভাবে আমি যদি আমার সম্পদের একটা অংশ দিয়ে 50 একক এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে আমার পিপিসি অনুসারে আমি অবশিষ্ট সম্পদ দিয়ে কতটুকু উৎপাদন করতে পারবো ওয়াই দ্রব্য? ধরুন 30 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারছি, তার বাইরে আমি যেতে পারছি না। কাজেই একই সাথে আমি যদি 50 একক ওয়াই দ্রব্য 50 একক এক্স দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে আমার অনেক বেশি সম্পদের প্রয়োজন হবে, যেটা আমার বর্তমানে নেই। কাজেই পিপিসির বাইরে যত বিন্দু থাকবে সেই সবগুলো হচ্ছে আমার অর্জনযোগ্য বিন্দু, যেমন এইচ বিন্দু এবং এইখানে যদি কোনো বিন্দু থাকে, এইখানে যদি কোনো বিন্দু থাকে, এই পিপিসির বাইরে প্রত্যেকটা বিন্দুই হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, কারণ সেইগুলো উৎপাদন করার জন্য আমার যে পরিমাণ সম্পদ প্রয়োজন সেটা বর্তমানে নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসে বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ নির্ধারণে। একইভাবে আবার মনে করিয়ে দেই যে পিপিসির উপর প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করা মানে হচ্ছে আমার সম্পদের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়েছে। কিন্তু যদি আমার কোনো বিন্দু পিপিসির উপরে না থেকে পিপিসির ভিতরে থাকে, তার মানে কি? ধরুন এই যে জি বিন্দু, জি বিন্দুতে আমরা কি পরিমাণ উৎপাদন নির্দেশ করছি? ধরুন 25 একক ওয়াই দ্রব্য এবং ধরুন 30 একক এক্স দ্রব্য। তো আমরা যদি 25 একক ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারছি, ধরুন 60 একক। কিন্তু আমরা 25 একক ওয়াই দ্রব্য উৎপাদন করে 30 একক এক্স দ্রব্য উৎপাদন করছি, তার মানে এই একটা বিশাল অংশ আমরা উৎপাদন করতে পারতাম যদি আমি সম্পদের পূর্ণ ব্যবহার করতাম, কিন্তু আমি উৎপাদন করছি না। তার মানে কি? আমি সম্পদের অপূর্ণ ব্যবহার করছি। আবার আমি যদি 30 একক এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে আমার যে অবশিষ্ট পরিমাণ সম্পদ থাকে সেটা দিয়ে আমি মনে করুন এই 45 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারতাম, কিন্তু আমি সেটা উৎপাদন করছি না, আমি 25 একক ওয়াই দ্রব্য উৎপাদন করছি। তাহলে এই যে 20 একক ওয়াই দ্রব্য আমি উৎপাদন করতে পারতাম কিন্তু আমি উৎপাদন করছি না, এটাই হচ্ছে আমার সম্পদের অপূর্ণ ব্যবহার। তার মানে আমার সমাজে প্রচুর পরিমাণ সম্পদ ছিল, আমি অনেক বেশি এক্স দ্রব্য ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারতাম, তা না করে আমি কম কম পরিমাণ উৎপাদন করছি, তাহলে অবশ্যই আমার সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে। তার মানে পিপিসি এর ভিতরের দিকে যেই বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলোতে যদি আমি উৎপাদন নির্দেশ করি সেই বিন্দুগুলোতে দেখা যাবে যে আমার বেকারত্ব অর্থাৎ আমার মানব সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে অথবা প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে। তো
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখান থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে পিপিসির উপরের বিন্দুগুলো নির্দেশ করে আমার সম্পদের সম্পূর্ণ ব্যবহার, পিপিসির বাইরে যে বিন্দুগুলো আছে সেগুলো নির্দেশ করে হচ্ছে আমার অর্জনযোগ্য বিন্দু, এবং পিপিসির ভিতরে যেই বিন্দুগুলো থাকে সেগুলো হচ্ছে আমার বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার সাথে আমরা তুলনা করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। একই চিত্রে একাধিক উৎপাদন সম্ভাবনা রেখা উপস্থাপন করা হলে তাকে উৎপাদন সম্ভাবনা মানচিত্র বলা হয়। উৎপাদন সম্ভাবনা মানচিত্রের মাধ্যমে বিভিন্ন দেশের উন্নয়নের মধ্যে আমরা তুলনা করতে পারি। যেমন এই যে ডান দিকের এই চিত্রটিতে আমরা কিন্তু 3টা পিপিএফ দেখতে পাচ্ছি। এ বি হচ্ছে ধরুন জে দেশের পিপিএফ, সিডি হচ্ছে কে দেশের পিপিএফ এবং ইএফ হচ্ছে এল দেশের পিপিএফ। খুব ভালো কথা। এখন আমরা যদি এক্স ওয়াই দ্রব্য উৎপাদনের এখন আমরা দেখি যে জে কে এল এই 3টা দেশই হচ্ছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য উৎপাদন করছে। সেক্ষেত্রে এ বি দেশ কি পরিমাণ উৎপাদন করে দেখুন, ধরুন এই বিন্দুতে উৎপাদন করছে, তাহলে এক্স ওয়াই উৎপাদনের পরিমাণটা কম। আমরা যদি কে দেশের ক্ষেত্রে দেখি তার পিপিএফ হচ্ছে সিডি, সে যদি এই বিন্দুতে উৎপাদন করে তাহলে দেখুন তার কিন্তু এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণটা যে দেশের চেয়ে কিছুটা বেশি, দুই দিকেই বেশি। আর যদি আমরা এল দেশের কথা চিন্তা করি, সে যদি এই বিন্দুতে উৎপাদন করে তাহলে আমরা দেখি যে তার এক্স এবং ওয়াই দ্রব্য দুটি উৎপাদনের কিন্তু পরিমাণটা অনেক বেশি, উভয় দেশের চেয়ে অনেকখানি বেশি। তো আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি যে আসলে এই 3টা দেশের মধ্যে কোন দেশটি বেশি উন্নত, কোন দেশের উৎপাদনের ক্ষমতা বেশি, এবং এটা পিপিএফ এর মাধ্যমে খুব সহজেই বোঝা যায়। আমরা যদি খুব গুরুত্বপূর্ণ 2টা দ্রব্য নিয়ে পিপিএফ আঁকি বিভিন্ন দেশে এবং দেখি যে কোন দ্রব্য এবং দেখি যে কার পিপিএফ কত বড়, কার পিপিএফ কত বেশি, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন দেশের দ্রব্য উৎপাদনের ক্ষমতা বেশি। এবং এই পিপিএফ যত ডান দিকে সরতে থাকে, যত ডান দিকে যেতে থাকে, তত আমরা বুঝতে পারি যে দেশটি উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। বা যদি একাধিক দেশ হয় তাহলে যেই দেশটির পিপিএফ সবচেয়ে বেশি ডান দিকে হবে, সবচেয়ে বেশি বড় এরিয়া জুড়ে হবে, সেই দেশটি দ্রব্য উৎপাদনে তত বেশি সক্ষম। তো এটা খুবই সিম্পল ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখি যে উৎপাদন দক্ষতা পরিমাপের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। একটা দেশ একটা দ্রব্য উৎপাদনে অনেক বেশি দক্ষ হতে পারে, আরেকটা দ্রব্য উৎপাদনে কম দক্ষ হতে পারে, এবং অন্য আরেকটি দেশ কিন্তু তার উল্টোটা হতে পারে। তো আমরা এই উৎপাদন দক্ষতা পরিমাপ করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিএফ এর মাধ্যমে। আমরা দেখি 2টা দেশ বাংলাদেশ এবং ভারত, তারা উৎপাদন ব্যয়টা কিন্তু সমান রেখেছে। আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে পিপিএফ এর ক্ষেত্রে সবসময় উৎপাদন ব্যয় বা উপকরণের নিয়োগটা সমান হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি করে, ওই 5,000 টাকাটা সম্পূর্ণ ব্যবহার করে হয় 40 মণ পাট উৎপাদন করতে পারে, অথবা ওই 5,000 টাকাটা সম্পূর্ণ ব্যবহার করে 20 মণ গম উৎপাদন করতে পারে। আমরা পিপিসি অফ বাংলাদেশে যদি দেখি এ বি, এই ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশ 5,000 টাকাটা সম্পূর্ণ ব্যবহার করে 40 মণ পাট উৎপাদন করেছে, অথবা সম্পূর্ণটা ব্যবহার করে 20 মণ গম উৎপাদন করছে। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে বাংলাদেশে পাট উৎপাদনের সক্ষমতাটা বেশি। বাংলাদেশ একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে যে পরিমাণ গম উৎপাদন করতে পারে তার চেয়ে অনেক বেশি পাট উৎপাদন করতে পারে, প্রায় দ্বিগুণ পরিমাণ। কাজেই বাংলাদেশের সক্ষমতা পাট উৎপাদনের ক্ষেত্রে বেশি। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখি ওই 5,000 টাকা ব্যবহার করে সে 20 মণ পাট উৎপাদন করতে পারে, অথবা ওই সম্পূর্ণ 5,000 টাকা ব্যবহার করে সে 40 মণ গম উৎপাদন করতে পারে। কাজেই ভারতের ক্ষেত্রে কিন্তু পিপিসিটা একদমই আলাদা। ভারত দেখুন গম উৎপাদনে বেশি দক্ষ, পাট উৎপাদনে কম দক্ষ। তার 5,000 টাকাটা সে সম্পূর্ণ ব্যবহার করে অনেক বেশি গম উৎপাদন করতে পারে যতটা না সে পাট উৎপাদন করতে পারছে। সেই ক্ষেত্রে আমরা এই 2টা দেশের ক্ষেত্রে যদি ট্রেড করতে চাই, বাণিজ্য করতে চাই,
তাহলে বাংলাদেশ কিন্তু পাট উৎপাদন করবে, ভারত গম উৎপাদন করবে, তারপর ভারত বাংলাদেশের কাছে গম রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ ভারতের কাছে পাট রপ্তানি করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে দুইটা দেশেরই দক্ষতা অনুযায়ী তারা সর্বোচ্চ পরিমাণ সম্পদ উৎপাদন করতে পারছে। সবশেষে আমরা দেখি সুযোগ ব্যয় নির্ধারণের ক্ষেত্রে। সম্পদের স্বল্পতার কারণে দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য দ্রব্যটি কতটুকু ছেড়ে দিতে হয় সেটা উৎপাদন সম্ভাবনা রেখার দুটি বিন্দু থেকে জানা যায়। তো সুযোগ ব্যয়ের ধারণাটা আমরা আরেকটু বিস্তারিতভাবে কিছুক্ষণ পরেই জানবো। তার আগে একটুখানি জেনে নিই যে সুযোগ ব্যয়টা হচ্ছে আমাদের যেহেতু সম্পদ সীমিত, কাজেই একটা দ্রব্য যদি আমরা কিছুটা বেশি উৎপাদন করতে চাই আমাদের অবশ্যই আরেকটা দ্রব্যের উৎপাদন কিছুটা কমিয়ে দিতে হবে। আমরা যদি উৎপাদনের ক্ষেত্রে চিন্তা করি, দুইটা দ্রব্য উৎপাদন যদি আমি করতে চাই, একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অবশ্যই আমার সীমিত সম্পদের ক্ষেত্রে আরেকটা দ্রব্যের উৎপাদন কমিয়ে দিতে হবে। তো কতটুকু কমিয়ে দিতে হবে? একটা দ্রব্য আমি যদি অতিরিক্ত 1 একক উৎপাদন করতে চাই তাহলে আমার অন্য আরেকটা দ্রব্য কতটুকু ছেড়ে দিতে হবে, সেটাই হচ্ছে আসলে সুযোগ ব্যয়। সেটা আমরা পিপিসির মাধ্যমে বা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখতে পারি। ধরুন এইখানে একটা পিপিসি আছে এবং এখানে আমরা দুটি দ্রব্য উৎপাদনে বিভিন্ন সম্ভাবনা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ধান, আরেকটা হচ্ছে পাট, এবং সব ক্ষেত্রে আমার উপকরণ নিয়োগের পরিমাণ, সম্পদ নিয়োগের পরিমাণ সমান। এখন আমি প্রথমে এই বিন্দুতে উৎপাদন করছিলাম, সেক্ষেত্রে আমি 10 মণ পাট উৎপাদন করতে পারছি, 5 মণ ধান উৎপাদন করতে পারছি। তারপর আমি চিন্তা করলাম যে এখন আমার ধানের উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। আমি চিন্তা করলাম যে না, এখন আমি 5 মণ থেকে 15 মণ ধান উৎপাদন করতে চাচ্ছি। তাহলে এই ডেল্টা আর এটা হচ্ছে যে আমার ধান উৎপাদনের পরিবর্তনটা। এখন এই ডেল্টা আর পরিমাণ ধান অতিরিক্ত উৎপাদন করার জন্য, অর্থাৎ এইখানে আমার ডেল্টা আর হচ্ছে 10 মণ, কারণ আমি 5 মণ থেকে 15 মণ করেছি। সেক্ষেত্রে আমার এই ডেল্টা আর পরিমাণ ধান উৎপাদন বৃদ্ধি করার জন্য কিন্তু আমার কিছুটা পাটের উৎপাদন কমিয়ে দিতে হচ্ছে, কারণ আমার যেহেতু সম্পদ সীমিত আমাকে অবশ্যই পিপিসি এর উপর থাকতে হবে। এখন আমি যদি 15 মণ ধান উৎপাদন করি তাহলে আমার পিপিসি কে বি বিন্দুতে ছেদ করে, এবং বি বিন্দুতে ছেদ করলে আমরা দেখতে পাই যে আসলে পাটের উৎপাদন কমে আমার 5 একক বা 5 মণ করে দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমার ধানের উৎপাদন বৃদ্ধি করার জন্য বা ডেল আর পরিমাণ ধানের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমার ডেল জে পরিমাণ পাটের উৎপাদন কমিয়ে দিতে হচ্ছে। তো এই কমার পরিমাণটা কত আসলে? 10 থেকে 5 গেলে 5। তাহলে আমি 10 মণ ধানের উৎপাদন বৃদ্ধি করার জন্য 5 মণ পাটের উৎপাদন কমিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে 10 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 5 মণ পাট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটার মাধ্যমে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে কোন দ্রব্য কতটুকু উৎপাদনের সুযোগ ব্যয় কত। এইবারে আমরা বিস্তারিতভাবে জানবো যে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলতে কি বোঝায়। সুযোগ ব্যয় হচ্ছে সুযোগের ব্যয়, অর্থাৎ আমি যদি একটা সুযোগ গ্রহণ করি তাহলে তার জন্য আমার কি পরিমাণ কস্ট আছে, কোনটা আমার ছেড়ে দিতে হচ্ছে, কি পরিমাণ আমার ব্যয় আছে। Opportunity cost is the cost of passing up the next best choice when making a decision. আচ্ছা, তার মানে হচ্ছে আমার যদি অনেকগুলো অভাব থাকে, অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো চয়েস থাকে, তার মধ্যে থেকে আমি কোন চয়েসটা বেছে নিব যেটা আমার জন্য বেস্ট, অর্থাৎ আমি 1 নম্বর অভাবটা পূরণ করব, 1 নম্বর প্রয়োজনটা মেটাবো, 1 নম্বর সুযোগটা গ্রহণ করব। তাহলে আমার নেক্সট বেস্ট চয়েস কোনটা? দ্বিতীয়টা। আমার দ্বিতীয় অভাবটা, দ্বিতীয় প্রয়োজনটা, এইগুলো হচ্ছে আমার নেক্সট বেস্ট অপশন। তাহলে আমি যদি প্রথম সুযোগটা গ্রহণ করি, দ্বিতীয় সুযোগটা হচ্ছে আমার সুযোগ ব্যয়, অর্থাৎ প্রথম সুযোগ গ্রহণ করার সুযোগ ব্যয় হচ্ছে দ্বিতীয় সুযোগ। এখন আমার তৃতীয়, চতুর্থ থেকে শুরু করে 100, 1000 পর্যন্ত অনেক অপশন থাকতে পারে, অনেক অভাব থাকতে পারে, কিন্তু আমরা সুযোগ ব্যয় বলবো শুধু সেটাকে যেটা আমার হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সুযোগ। আমরা একটু দেখে নেই 3 ভাবে সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা দেয়া যেতে পারে। দেখুন, অভাবের দিক থেকে সুযোগ ব্যয়ের সংজ্ঞা। আচ্ছা, যেহেতু মানুষের অভাব অসীম, কাজে আমার সীমিত সম্পদ দিয়ে একটা অভাব পূরণ করতে গেলে অবশ্যই অন্য আরেকটা অভাব বা অন্য অনেকগুলো অভাব ছেড়ে দিতে হচ্ছে। অপূরণকৃত অভাবটি পূরণকৃত অভাবের
সুযোগ ব্যয়। এটা যদি আমরা একটু বলি যে ধরুন আপনার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা দিয়ে আপনি একটা কলম কিনতে পারেন, একটা পেন্সিল কিনতে পারেন, একটা কম্পাস কিনতে পারেন। এখন আপনি এটাকে আপনার অভাবের প্রয়োজনীয়তা অনুসারে সাজালেন যে এক্ষুনি আপনার কোনটা প্রয়োজন। এখনই যদি আপনার কলম প্রয়োজন হয় তাহলে 1 নম্বর হচ্ছে কলম। তারপরে যদি আপনার মনে হয় যে আমি কলম না কিনলে ওই 10 টাকা দিয়ে আমি কি কিনতাম, ধরুন আপনার দ্বিতীয় অভাবটা হচ্ছে কম্পাস, আর আপনার তৃতীয় অভাবটা হচ্ছে পেন্সিল। আপনি যদি কলমও না কিনতেন, কম্পাসও না কিনতেন, তাহলে অবশ্যই পেন্সিল কিনতেন। আচ্ছা, তাহলে আপনি কোন অভাবটা পূরণ করবেন? আপনি জানেন যে এখন আপনার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কলম, তাহলে আপনি ওই 10 টাকা দিয়ে কলম কিনে ফেললেন। তার মানে এই অভাবটা হচ্ছে আপনার পূরণ হয়ে গেল। তো এই অভাবটা যে পূরণ হলো, তার জন্য আপনার দ্বিতীয় সর্বোচ্চ কোন অভাবটা ছেড়ে দিতে হচ্ছে? কম্পাস। পেন্সিলও ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ অভাবটা হচ্ছে কম্পাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসে সুযোগের দিক থেকে। একইভাবে আমরা যদি অভাবের জায়গায় শুধুমাত্র সুযোগের কথাটা চিন্তা করি, ধরুন আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়। সময়টা খুবই নির্দিষ্ট, সময়কে আমরা বাড়াতেও পারি না, সময়কে আমরা বাড়াতে কমাতে পারি না। এখন আপনার ধরুন 1 ঘন্টা সময় আছে হাতে, এই সময়ের মধ্যে আপনি পড়াশোনা করতে পারেন, ঘুমাতে পারেন, অথবা টিভি দেখতে পারেন। এখন আপনার জন্য মনে হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সুযোগ হচ্ছে পড়াশোনা করা, তাহলে আপনার 1 নম্বরে পড়াশোনা। 2 নম্বরে আপনি চিন্তা করলেন যে না, আমি পড়াশোনা না করলে আসলে টিভি দেখতাম, তাহলে টিভি দেখা। আর তৃতীয়ত হচ্ছে ঘুমানো। তাহলে ওই 1 ঘন্টায় যদি আপনি পড়াশোনা করেন, তাহলে ওই পড়াশোনা করাটা আপনার একটা পূরণকৃত সুযোগ। আপনি ওই 1 ঘন্টায় যে সুযোগটা গ্রহণ করলেন সেটা হচ্ছে পড়াশোনা করার। তাহলে আপনার দ্বিতীয় সর্বোচ্চ সুযোগটা কোনটা ছিল? টিভি দেখা। তো এই যে টিভি দেখার সুযোগটা আপনি গিভ আপ করে, ছেড়ে দিয়ে আপনি পড়াশোনার সুযোগটা গ্রহণ করলেন, সেই দ্বিতীয় সর্বোচ্চ সুযোগ যেটা আপনি ছেড়ে দিলেন, হাতছাড়া করার সুযোগটা হচ্ছে পূরণকৃত সুযোগের বা গৃহীত সুযোগের সুযোগ ব্যয়। সবশেষে আমরা দেখি যে উৎপাদনের দিক থেকে, এটা আমরা এতক্ষণ ধরে অনেক বিস্তারিতভাবে আলোচনা করে এসেছি যে যেহেতু আমার সম্পদ সীমিত, কাজে একটা দ্রব্য আমি যদি উৎপাদন করতে চাই, আমাদেরকে অবশ্যই সর্বোত্তম বিকল্প আরেকটা দ্রব্য উৎপাদনের সুযোগটা পরিহার করতে হবে। এখন ধরুন আপনার 1 খণ্ড জমি আছে, এই জমিতে আপনি হয় ধান উৎপাদন করবেন, এটা আপনার 1 নম্বর অপশন, কারণ ধান উৎপাদন করলে হয়তো আপনার সুযোগটা সবচেয়ে বেশি হবে, লাভটা সবচেয়ে বেশি হবে। আপনি পাট উৎপাদন করতে পারেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় সুযোগ বা দ্বিতীয় ধরনের দ্রব্য যেটা আপনি উৎপাদন করতে পারেন। আর তৃতীয়ত আসে হচ্ছে আপনার ধরুন গম, অর্থাৎ আপনি যদি ধান উৎপাদন না করতেন, পাট উৎপাদন না করতেন, তাহলে অবশ্যই গম উৎপাদন করতেন। সেক্ষেত্রে আপনি যদি ধান উৎপাদন করেন, তাহলে আপনার পাট উৎপাদনের সুযোগটা ছেড়ে দিতে হচ্ছে, কাজেই ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে পাট। একইভাবে আমরা কিছুক্ষণ আগে উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে দেখে এসেছি যে কিভাবে সুযোগ ব্যয়টা নির্ধারণ করা যায়। সেটাকেই আমরা আরো সুন্দর করে গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আমি আগে এ বিন্দুতে উৎপাদন করতাম, সেই ক্ষেত্রে আমার সংমিশ্রণ ছিল 10 মণ পাট, 5 মণ ধান। তারপরে আমি কি করলাম, বি বিন্দুতে উৎপাদন করার কথা চিন্তা করলাম, সেই ক্ষেত্রে আমার ধানের উৎপাদন বেড়ে গেল, অর্থাৎ একটা পজিটিভ চেঞ্জ আসলো, 5 মণ থেকে 15 মণ হয়ে গেল। তাহলে আমার ডেল আর বা ধান উৎপাদনের পরিবর্তনটা হচ্ছে 10 প্লাস 10, আমার 5 মণ থেকে 15 মণ হয়েছে, তাহলে প্লাস 10 হচ্ছে আমার ডেল আর। এই 15 মণ ধান উৎপাদনের জন্য আমার পাটের উৎপাদন এখন হয়ে দাঁড়িয়েছে হচ্ছে 5 মণ। সেই ক্ষেত্রে আমার পাটের উৎপাদনটা গেছে কমে, এবং কতটুকু কমেছে? 5 মণ। সেই ক্ষেত্রে আমার এই চেঞ্জটা হচ্ছে নেগেটিভ, আগে ছিল 10 মণ, এখন হয়েছে 5 মণ, তাহলে কমেছে 5 মণ। সেক্ষেত্রে আমরা দেখি যে এই পরিবর্তনটাকে আমরা নেগেটিভলি দেখাচ্ছি, -5। তাহলে আমার ধানের উৎপাদন 10 মণ বৃদ্ধি করার জন্য আমার পাটের উৎপাদন কমিয়ে দিতে হয়েছে 5 মণ, কাজেই 5 মণ পাট হচ্ছে 10 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয়, বা 10 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 5 মণ পাট।
তো আমরা 3 ধরনের সূচক ব্যয় আসলে দেখি, ক্রমবর্ধমান সূচক ব্যয়, ক্রমহ্রাসমান সূচক ব্যয় এবং সমানুপাতিক সূচক ব্যয়। যদি আমরা দেখি যে আমার গ্রহণের চেয়ে ত্যাগের পরিমাণ বেশি, তাহলে ক্রমবর্ধমান সূচক ব্যয়, অর্থাৎ ছেড়ে দিচ্ছি বেশি, তাহলে আমার ব্যয়টা বেশি, সেই জন্য এটা ক্রমবর্ধমান। যদি আমার ত্যাগের পরিমাণ গ্রহণের চেয়ে কম হয়, তাহলে আমার কি হবে? ব্যয়টা কম হবে, তাহলে সেটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান সূচক ব্যয়। আর যদি গ্রহণ আর ত্যাগের পরিমাণ সমান হয়, তাহলে এটাকে বলা হয় সমানুপাতিক সূচক ব্যয়। আমরা আগের উদাহরণে দেখেছি যে 10 মণ ধান উৎপাদন বৃদ্ধি করার জন্য ছেড়ে দিতে হচ্ছে 5 মণ পাট। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ছেড়ে দেওয়ার পরিমাণটা হচ্ছে কম, ত্যাগের পরিমাণ গ্রহণের পরিমাণের চেয়ে কম, কাজেই সেটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান সূচক ব্যয়। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা চলে যাব সূচক ব্যয়ের গুরুত্বে, অর্থাৎ সূচক ব্যয়টা আমাদের জন্য কেন জরুরি। সমাজে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই আমি কোন দ্রব্য কতটুকু উৎপাদন করব এবং সেটা উৎপাদন করার জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য কোন দ্রব্য কতটুকু ছেড়ে দিতে হচ্ছে, এটা আসলেই ওয়ার্থ কিনা, এটা ছেড়ে দিলে আমার কোনো ক্ষতি হবে কিনা, এই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি সূচক ব্যয়টা যদি আমাদের জানা থাকে। ভোগের সিদ্ধান্ত গ্রহণের সময় সূচক ব্যয়ের মাধ্যমে নির্ধারণ করা যায় কোন দ্রব্যের ভোগটা যুক্তিযুক্ত। অর্থাৎ আমার যে সীমিত পরিমাণ সম্পদ আছে, সেটা দিয়ে আমি খাবার কিনলে বেশি লাভ হবে, কাপড় কিনলে বেশি লাভ হবে কিনা, এই বিষয়গুলো নির্ধারণ করা যায়। আবার আমি যদি খাবারের ভোগ বাড়াতে চাই, তাহলে আমার কোন দ্রব্যের ভোগটা কমিয়ে দিতে হবে, সেটা আসলে ওয়ার্থ কিনা, সেটা ক্রমবর্ধমান সূচক ব্যয় নাকি ক্রমহ্রাসমান সূচক ব্যয়, এই বিষয়গুলো বুঝতে পারবো। উপযোগ কোথায় বেশি পাওয়া যায় সেটা জানতে সহায়তা পাওয়া যায়, অর্থাৎ আমি ওই যে গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করতে পারছি, গুরুত্বপূর্ণ দ্রব্যগুলো বাছাই করতে পারছি এবং দেখতে পাচ্ছি যে আমার একটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সূচক ব্যয়টা কি অনেক বেশি হয়ে যাচ্ছে কিনা। এইভাবে আমরা কোন দ্রব্যের ইউটিলিটি কত বেশি, কোন দ্রব্য থেকে কি পরিমাণ তৃপ্তি পাচ্ছি, এই বিষয়গুলো বুঝতে পারবো। আর গুরুত্বপূর্ণ অভাব কোনটি সেটা জানা যায়, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো আজকের ক্লাস থেকে আসলে আমরা বিস্তারিতভাবে অনেক কিছু জেনেছি। আমরা জেনেছি যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা জিনিসটা কি, সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, তার গুরুত্ব কি, এবং একই সাথে সূচক ব্যয় বলে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, খুবই সিগনিফিক্যান্ট একটা টপিক আছে, সেটা সম্পর্কে বেসিক সব কিছু আলাপ করতে পেরেছি, তার সাথে সাথে সেটার গুরুত্বগুলো আলোচনা করেছি। আজকের ক্লাসটি একটু বিস্তারিত ছিল। এতক্ষণ মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।